আসসালামু আলাইকুম এভরিওয়ান। মাস্টার স্বামী গল্পের 31 নম্বর পর্ব। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব করে দিও। নাওরা শাড়ি পরে তৈরি হয়ে বসে আছে। আজ তাদের ভার্সিটিতে নবীনবরণ অনুষ্ঠান। যদিও সেই অনুষ্ঠান নিয়ে নাওরার কোনো আগ্রহ নেই। আগ্রহ শুধু তার শাড়ি পরে নাফসানকে দেখানোর। মাঝখানে প্রায় 3 দিন পার হয়েছে। নাফসানের সাথে নাওরার আর কোনো কথা হয়নি। নাফসান এই 2 দিনে কম ফোন দেয়নি। নাওরা ইচ্ছে করেই যোগাযোগ করেনি। ভার্সিটি গিয়ে ক্লাস করে সুযোগ বুঝে বাসায় চলে এসেছে। নাফসানের সাথে দেখা করে কথা বলার সুযোগ দেয়নি। নাওরা সেদিন অনেক রাগ উঠলেও তারপর সে এইসব লুকোচুরি খেলাটা তার কাছে বেশ মজা লাগছে। নিজের কাছে নিজেকেই বলে, নিশ্চয়ই নাফসান কোনো কারণবশত তাকে বাবার সামনে থেকে সরিয়ে দিয়েছে। যদিও নাওরার বেশ অপমানজনক লেগেছে বিষয়টা, তবুও নাফসানের উপর বিশ্বাস রেখে নিজেকে নিজে সান্ত্বনা দিয়েছে। এখন তার ইচ্ছে শাড়ি পরে নাফসানের সামনে গিয়ে তাকে চমকে দেবে, পুরো পাগল করে দিবে। নাফসান অবশ্য তাকে শাড়ি পরা অবস্থায় দেখে পাগল প্রায় অবস্থা হবে। এইসব ভেবে মনে মনে কুটিল হাসি হাসছে সে। অনুষ্ঠান শুরু সেই সকাল থেকেই, তবে বেশ রাত পর্যন্ত চলবে। ভার্সিটির অনুষ্ঠান বলে কথা। নাওরার যেহেতু এইসব অনুষ্ঠানের উত্তর আকর্ষণ নেই, তাই সে দুপুর পরে যাবে। একটু সময় অনুষ্ঠান থেকে নাফসানকে শাড়ি পরা দেখিয়ে পাগল করবে, তবে কাছে যাবে না। দূর থেকে পাগল করে দিয়ে সুযোগ বুঝে বাসায় চলে আসবে। এইসব মনে মনে কত সব প্ল্যান করে রেখেছে নাওরা। ও মামি, শাড়ির কুচি নষ্ট হয়ে গেছে তো, তোকে নিয়ে আর পারি না। বাসায় বসে যদি এই অবস্থা করিস তাহলে ভার্সিটি গিয়ে কি করবি? ওইটা কোনো রকমে ম্যানেজ করে নিব, তুমি একটুখানি ঠিক করে দাও না, দেরি হয়ে যাবে তো। রুবিনা বেগম নাওরাকে ঠিকঠাক করে শাড়ি পরিয়ে দেয়। নাওরা এর আগে তেমন শাড়ি পরেনি, পরলেও বাসায় এমনিতে পরেছিল, তবে পরে বাইরে যাওয়ার সুযোগ হয়নি। এবার তো একমাত্র নাফসানের জন্যই পড়েছে। বেশি ঝামেলা হলে নাফসানের কেবিনে ঢুকে বসে থাকবে। পার্সোনাল মানুষ তো আছেই, তাই কোনো টেনশন নেই আজ। নাওরা তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ে ভার্সিটির উদ্দেশ্যে। বিকেল করেই বের হয়েছে সে। রূপা ঋষি তো আরো আগেই চলে গিয়েছে। কতবার তাকে ফোন দিয়ে ফেলেছে। তারও তো ইচ্ছে করে বান্ধবীর সাথে একটু ঘোরাঘুরি করতে, ছবি তুলতে। যদিও আজকাল নাওরা তাদের বেশি সময় নিতে পারে না। নিজেদের জীবনে তো ঝামেলার শেষ নেই, তবুও বান্ধবীদের অভিযোগ রয়েছে তার উপর। কেন তাদের সাথে একটু টাইম স্পেন্ড করে না? এর মাঝে তারা চেয়েছিল একটু পার্কে ঘোরাঘুরি করতে, শুধুমাত্র নাওরার জন্যই যেতে পারেনি। নাওরা বলেছিল তাদের দুজনকে ঘুরতে আসতে, কিন্তু নাওরাকে ছেড়ে তাদের ভালো লাগে না। নাওরা বাসে উঠেই তাদের ফোন দিয়ে জানায় সে তাড়াতাড়ি চলে আসবে। কথা বলে বাসের জ্বালানি দিয়ে বাইরে তাকিয়েছিল সে, তখনই বাস ছাড়েনি। হঠাৎই বাসের বাইরে চোখ পড়তেই সামনে সিয়ামকে দেখতে পায়। সে খুব হন্তদন্ত হয়ে দৌড়ে বাসের দিকে আসছে, তবে সিয়াম আসার আগেই বাসটা ছেড়ে দেয়, তাই বেচারা এই বাসে জায়গা পায়নি। নাওরা ফুস করে একটা দীর্ঘশ্বাস ফেলে, যেন খুব স্বস্তি পেয়েছে সিয়ামের এই বাসে উঠতে না পারায়। একই এলাকায় থাকায় এর মাঝে কয়েকবার সিয়ামের সাথে নাওরার দেখা হয়েছে, তবে নাওরা ইচ্ছা করেই সিয়ামকে ইগনোর করেছে। এই ছেলেটার চেহারা দেখতেও আর ভালো লাগে না। ভার্সিটি যেতেই রূপা ঋষি তাকে দেখেই অবাক হয়ে তাকিয়ে থাকে। নাওরা আর সাদা হলুদ মিশ্রণে একটা শাড়ি পরেছে, খুবই সাবধানে শাড়ি পরেছে। ভার্সিটির অনুষ্ঠানের জন্য আগেই মামিকে বলে একটা ফুল হাতা আর ফুল বডি ব্লাউজ বানিয়েছে, এতে করে কোমরের কোনো অংশ যেন দেখা যাচ্ছে না। তার উপর শাড়িটা বেশ সাবধানে পরেছে, এতে শরীরের কোনো অংশই দেখা যাওয়ার সম্ভাবনা নেই। সাথে আবার হিজাবও আছে, বলা যায় শাড়ি পরে সে প্যাকিং হয়ে এসেছে। শাড়িটা এবার মামি নিজে গিয়ে কিনে এনেছে। নাওরা বলেছিল মামির কোনো একটা শাড়ি পরে যাবে, তবে সে এবার প্রথম বাহিরে কোথাও শাড়ি পরে যাবে, তাই মামি নিজে থেকেই তাকে না জানিয়ে মার্কেট থেকে শাড়িটা কিনে এনেছে। মামির চয়েসের উপর নাওরার বরাবরই বিশ্বাস আছে, আর মামিও সবসময় তার জন্য সুন্দর জিনিসটাই চয়েস করে আনেন। দাম যেমনই হোক, ভালোবাসাটাই আসল। এতটা প্যাকেটিং হয়ে আসলেও তাকে অনেকটা সুন্দর লাগছে। রূপা তো বলেই ফেললো, দোস্ত এ কি দেখছি আমি, তোকে দেখে তো আমি নিজেই ফিদা হয়ে গেছি রে। ভাবছি আজ দুলাভাই তোর সৌন্দর্য দেখে পাগল না হলেই হয়। ঋষিও বলে, নাওরা তোকে শাড়িতে এত সুন্দর লাগবে জানলে তোকে সবসময় শাড়ি পরতে বলতাম রে, সত্যি তোকে অনেক সুন্দর লাগছে। নাওরা কিছুটা লজ্জা পেয়ে বলে, আরে ধুর, বেশি বলছিস তোরা, আসলে এই প্রথম আমায় শাড়িতে দেখলি তো, তাই তোদের এমন মনে হচ্ছে। না দোস্ত, সত্যি তো অনেক সুন্দর লাগছে আজকে তোকে।
তোদেরকেও তো অনেক সুন্দর লাগছে। রূপা ব্ল্যাক আর অরেঞ্জের মিশ্রণে শাড়ি পরেছে, আর ঋষি পিঙ্ক আর হোয়াইট কালারের মিশ্রণে শাড়ি পরেছে। ওরা দুজনেও ফুল বডি কাভারেজ করে শাড়ি পরেছে। তাদের তিনজনকেই আজ অনেক সুন্দর লাগছে। তারা তিনজন মিলে ভার্সিটির চারপাশে ঘুরতে থাকে। যেহেতু নবীনবরণ অনুষ্ঠান, তাই নবীনদেরই বেশি আনন্দ আজ। নাওরাদের ডিপার্টমেন্ট থেকে অনেক সিনিয়র হিসাবে দায়িত্ব পালন করেছে। তবে নাওরা আর তার বান্ধবীরা এইসবে নেই। এইসব দায়িত্ব পালন করা অনেক ঝামেলার কাজ, তার সে উল্টাপাল্টা ঘোরাঘুরি করা আরও মজার। তাই তারা বিভিন্ন জায়গায় ঘুরছে আর ছবি তুলছে। নাওরা তার গতবারের অনুষ্ঠানে আসেনি, এইসব তার ভালো লাগে না। এত ভিড় অনুষ্ঠানে তার একটু আনইজি লাগে। এইসব ঘোরাঘুরি সে ঘরে বসে থাকা বেশি আনন্দের। তবে তার এইসব চিন্তা ভাবনার জন্য মামির কম বকা খায়নি সে। দোস্ত চল ফুচকা খেয়ে আসি। এখন ফুচকা খেতে গেলে তো বাহিরে যেতে হবে। আরে চল না, খেয়ে আবার চলে আসবো। হঠাৎই ফুচকার ক্রেভিং উঠছে রে। রূপার এমন বাচ্চামো দেখে তারা তিনজনেই বেরিয়ে পড়ে। যদিও ফুচকার নাম শুনে নাওরার নিজেরও জিভে পানি চলে এসেছে, তাই তিন বান্ধবী মিলে তাড়াতাড়ি ফুচকা খেতে চলে যায়। ফুচকার অর্ডার দিয়ে তারা তিনজন বসে গল্প করছিল। হঠাৎই নাওরার সামনে তাকিয়ে থমকে যায়। তার সামনে কিছুটা দূরে নাফসান ভুরু কুচকে তার দিকে তাকিয়ে আছে। নাওরার মনে পড়ে সে তো এসেছিল নাফসানের জন্যই, অথচ এসে থেকেই বান্ধবীদের সাথে ঘোরাঘুরি আটকে গেছে। নাওরা ভেবেছিল নাফসান হয়তো তাকে কিছু বলবে, অথচ তাকে সম্পূর্ণ ইগনোর করে নাফসান চলে যায়। নাওরা থ মেরে বসে থাকে। সে না হয় 2 দিন একটু ইগনোর করেছে, তাই বলে এত সুন্দর করে সেজে আসার পরও নাফসান তাকে ইগনোর করবে কেন? নাফসানের উল্টো আরো অবাক হয়ে তার কাছে, ওয়েট, তারা তো ভার্সিটিতে, তাই বোধ হয় নাফসান তাকে কিছু না বলে চলে গিয়েছে। এটা বলে নাওরা নিজেকে সান্ত্বনা দেয় আর সে ফুচকা খেয়ে নিবে, তারপর না হয় নাফসানের কাছে যাবে। ফুচকা খেয়ে পুনরায় তারা ভার্সিটির ভিতরে যায়। এখন মঞ্চে নাচ গান চলছে। বান্ধবীদের সাথে বসে নাওরা একটা নাচ দেখে। এই নাচটা তাদের ডিপার্টমেন্টের একটা কাপল করেছে। এরা সেই শুরু থেকেই কাপল, বেশ সুন্দর লাগে দুজনকে। শুরু থেকেই পপুলার কাপল এরা। নাওরার মাথায় খালি নাফসানেই ঘুরছে সেই কখন থেকে, সুযোগ খুঁজে কখন নাফসানের কাছে যাবে। এর মাঝে কয়েকবার নাফসানকে দেখেছে সে। নাফসান কিছুক্ষণ সামনের সারিতে বসেছিল। নাওরা তার বান্ধবীদের সাথে মঞ্চের আশেপাশে ঘুরছিল। এরই মাঝে নাফসানের সাথে একবার তার চোকাচোকি হয়। হঠাৎই নাফসান তার দিকে তাকিয়ে উঠে ডিপার্টমেন্টের দিকে চলে যায়। নাওরা বুঝতে পারে হয়তো এটা তার জন্য একটা সাইট, তাকেও হয়তো যেতে বলেছে। নাওরা খুশি মনে নেচে উঠে। এতক্ষণ পর হলেও তো তাকে ডেকেছে, তাই সে রূপাকে ফিসফিসিয়ে বলে, দোস্ত আমি একটু আমাদের ডিপার্টমেন্টে যাচ্ছি। কেন রে, স্যার ডেকেছেন নাকি? মাত্রই তো দেখলাম স্যারকে উঠে যেতে। নাওরা মেকি হাসি দিয়ে বলে, ওই আর কি। রূপা ঋষি দুজনেই হেসে ওঠে। এতে নাওরা কিছুটা লজ্জায় পড়ে যায়। যা তাড়াতাড়ি, স্যার অপেক্ষা করছেন তোর জন্য। নাওরা লজ্জা থেকে বাঁচতে তাড়াতাড়ি করে ডিপার্টমেন্টের দিকে চলে যায়। নাওরা যাওয়ার পথে রাস্তায় হঠাৎই তাদের ডিপার্টমেন্টের একটা মেয়ে নীলা রাস্তা আটকায়, বলে, এই নাওরা, তোকে ওই দিন লামিয়া খুঁজছিল। আমাকে লামিয়া খুঁজতে যাবে কেন? কি জানি ভাই, আমি একটু অবাক হয়েছিলাম। তোদের মধ্যে তো সম্পর্ক ভালো নেই, তবে দেখলাম খুঁজতে, তাই তোকে বললাম। আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি দেখছি। নীলা মেয়েটা চলে যেতেই নাওরা দাঁড়িয়ে ভাবতে থাকে সে কি করবে। একটু তো অবাক হয় লামিয়া তাকে খুঁজতে থাকার কথা শুনে। প্রথমে ভাবে যাবে না সে, পরে আবার ভাবতে থাকে একটু সময়ের জন্য দেখে চলে আসবে। যদি কোনো দরকার থেকে থাকে, সে তো আর বেশিক্ষণ এখানে থাকবে না। নাফসানের সাথে দেখা করেই সে বাসায় চলে যাবে। আর এখানে থেকে কোনো কাজ নেই। তার আগেই সে লামিয়ার দিকে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সেই অনুযায়ী সে এগিয়ে যেতেই দেখে জায়গাটা তাদের ডিপার্টমেন্টের পিছনের দিকে। এদিকে কেন কেউ তাকে ডাকবে, তার ব্যাপারটা একটু অন্যরকম লাগলেও সে এগিয়ে যায়। নাফসান তার কেবিনে বসে নাওরার অপেক্ষা করছিল। নাওরা ঠিক ধরেছিল সেটা নাওরার জন্য একটা ইশারাই ছিল। নাফসান অনেকক্ষণ ধরে নাওরাকে খেয়াল করছিল, তবে ভার্সিটি বলে নিজেকে সামলিয়ে রাখছিল। তবে নাওরা তো কম দুষ্ট না, বারবার তার সামনে ঘুরঘুর করছিল। আর নিজেকে সামলে রাখতে পারছিল না। তাই তো আর নিজেকে সামলে রাখতে না পেরে নাওরাকে ইশারা করে ডেকেছিল। নাওরা আসলে তার আগে 3 দিন ধরে ইগনোর করার শাস্তি দেবে, তারপর নাওরার আশানুযায়ী কাছে টেনে দিবে। নাফসান বেশ কিছুক্ষণ অপেক্ষা করে, কিন্তু নাওরা তো আর আসে না। তাই নাফসান ভাবে নাওরা কি তবে তার ইশারা বুঝতে পারেনি? তবে তখন তো নাওরাকে দেখে খুশি মনে হচ্ছিল, যেন তার ইশারা বুঝে এখনই চলে আসবে। আসলো না কেন তবে? নাফসানার অপেক্ষা না করে বেরিয়ে পড়ে। দেখা যাক নাওরা কোথায় ঘাপটি মেরে বসে আছে, হয়তো এখনো বান্ধবীদের সাথে আছে।
এইসব ভেবে নাওরা আগে যেদিকে ছিল সেদিকে যায়। তবে সেখানে রূপা ঋষি একাকী দেখে নাফসান একটু অবাক হয়। নাফসানকে দেখে রূপা ঋষি এগিয়ে আসে। নাওরা কোথায়? আপনার কাছেই তো গেল, বলে গেল একটু আপনার সাথে দেখা করে আসবে। যায়নি? আসেনি তো, আমি আরো ভাবলাম হয়তো তোমাদের সাথে আছে। রূপা ঋষি কিছু না জানায় নাফসান চিন্তিত হতে পারে। বেশ অনেকক্ষণ ধরে নাওরা তাদের সাথে নেই। গেলে কোথায় মেয়েটা? আচ্ছা স্যার, আমরা দেখছি হয়তো আশেপাশেই কোথাও হবে। নাফসান ফোন বের করে নাওরাকে ফোন দিলেও কেউ ফোন পিক করছে না। কলটা বাজতে বাজতে কেটে যাচ্ছে। নাফসান বেশ অস্থির হয়ে যায়। সাথে সাথেই তারা তিনজন আশেপাশে নাওরাকে খোঁজ করতে থাকে। সিয়াম আনমনে ভার্সিটির আশেপাশে ঘুরছে। আজকাল তার কিছুটা ভালো লাগছে না। তার করা একটা ভুল সে সব হারিয়েছে। তার বেস্ট ফ্রেন্ড নাহিলের সাথেও তার সম্পর্ক ভালো যাচ্ছে না। নাহিল যখনই তার ব্যাপারটা জানতে পেরেছিল তাকে অনেকভাবে এইসব থেকে সরতে বলছিল, কিন্তু সে সরে যায়নি। যখন জানতে পারলো নাওরার সাথে নাফসানের সম্পর্ক আছে, তখনও নাওরাকেও পাবার জন্য পাগল হয়ে যায়। তাই তো সেদিন নাওরাদের বাসায় সে উল্টাপাল্টা কথা বলে ফেলেছিল। ভেবেছিল নাওরা শুধু রিলেশনে আছে, তাই সে সোজা গিয়ে বিয়ে করে নিতে চলেছিল। কিন্তু সেদিন যখন জানতে পারলো নাফসানের সাথে নাওরার বিয়ে হয়ে গেছে, তখন যেন সিয়ামের মাথায় পুরো আকাশ ভেঙে পড়ে। সে এমন কাউকে ভালোবাসলো যে কিনা ইতিমধ্যে অন্য কারো হয়ে গেছে। সে যেন নিজের কানে শোনা কথা বিশ্বাস করতে পারছে না। নিজের চোখে নাওরার বিয়ের কাবিননামা দেখে সে থমেরে গিয়েছিল। কিছু বলার মতো ভাষা ছিল না। সে শুধু নিঃশব্দে নাওরার দিকে তাকিয়েছিল। তার বাবা তাকে টেনে নেওয়ার সময়ও সে নাওরার দিকেই তাকিয়েছিল। আচ্ছা, তার কি দোষ ছিল? সে তো শুধু ভালোবেসেছিল। সে তো জানতো না নাওরা বিবাহিত। নাওরা নিজেও তো জানায় নি। তাহলে আগে জানলে সে এতটা পাগলামি করতো না। এখন তার খুব খারাপ লাগছে। তার ভুলে আর সে নিজেই প্রাণপ্রিয় বন্ধুর সামনেও মুখ দেখাতে পারবে না। আজ যখন সে নাওরাকে শাড়ি পরা অবস্থায় দেখে, এক মুহূর্তের জন্য সে থমকে গিয়েছিল। কিন্তু যখনই মনে পড়ে নাওরা তার নয়, তখনই সে মুখ ফিরিয়ে নিয়েছিল। এর মাঝে কয়েকবার নাওরার কাছে সে ক্ষমা চাইছিল, তবে নাওরা তাকে সে সুযোগটা দেয়নি। প্রতিনিয়ত তাকে দেখতেই ইগনোর করে চলে যায়। হয়তো তাকে প্রচণ্ড ঘৃণা করে, তাই তার চেহারাটাও দেখতে চায় না। সিয়াম আনমনে হাঁটতে থাকে। নাহিল এসেছে বোধ হয়, তবে তার সাথে দেখা হয়নি। দেখা হলেও অজান্তে দূরে চলে আসতো। সিয়াম হাঁটতে হাঁটতে নওরাদের ডিপার্টমেন্টের সামনে চলে আসে। এই দিকটায় এখন স্টুডেন্টের উপস্থিতি একটু কম। সিয়াম আনমনে হেসে ফেলে। সেই কয়দিন সে বারবার এখানে এসে দাঁড়িয়ে থাকতো নওরার সাথে একটু দেখা করার জন্য। তবে সেদিনের পর থেকে এখানে আর দাঁড়ানো না। এক অজানা অপরাধের জন্য সে এখানে দাঁড়াতে পারে না। তবে আজ হঠাৎ কি ভেবে সে ডিপার্টমেন্টের দিকে চলে যায়। আনমনে হাঁটতে গিয়ে ডিপার্টমেন্টের পিছনে চলে আসে। হঠাৎ মৃদু আলোয় কাউকে পড়ে থাকতে দেখে ভরকে যায়। ডিপার্টমেন্টের পিছনের দিকে হওয়ায় এখানে আলোর পরিমাণ কম। সিয়াম ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে সামনে ধরতেই নওরাকে পড়ে থাকতে দেখে শকড হয়ে যায়। আর কিছু না ভেবে দৌড়ে নওরার কাছে চলে যায়। নওরার গালে চাপড় দিয়ে ডাকতে থাকে, তবে বুঝতে পারে নওরা অজ্ঞান হয়ে গিয়েছে। অন্ধকারে বুঝতে পারে না নওরার গায়ের আঘাতগুলো। সিয়াম কি করবে বুঝতে না পেরে নওরাকে কোনো রকমে পাস কোলে তুলে একটা ক্লাসরুমে নিয়ে আসে। বাইরে অনুষ্ঠানে থাকা ডিপার্টমেন্টের ভিতরে কাউকে তেমন দেখা যাচ্ছে না। এখন সিয়াম নিজেও ভয় পাচ্ছে। সে তো ছেলে মানুষ, তার উপর নওরার ড্রেসের অবস্থা খারাপ। এই অবস্থায় তাকে নওরার পাশে দেখলে যে কেউ ভুল বুঝবে। এখন তার কি করা উচিত সিয়াম ভেবে পাচ্ছে না। হঠাৎ সে সাহায্যের জন্য নওরাকে সেখানে রেখে বেরিয়ে যায়। আতঙ্কে আশেপাশে কাউকে খুঁজতে থাকে। তখনই সামনে থাকা রূপাকে আসতে দেখে যেন একটু স্বস্তি পায়। আর কিছু না ভেবে রূপা একটানে নিজের কাছে নিয়ে আসে। রূপা তো ঘাবড়ে গিয়ে চিৎকার করতে গেলে সিয়াম রূপার মুখ চেপে ধরে। তারপর কিছুটা নরম সুরে বলে, প্লিজ রূপা, চিৎকার করো না, আমার একটু সাহায্য দরকার। রূপা শান্ত হতেই সিয়াম তার মুখ থেকে হাত সরায়। সমস্যা কি আপনার? নওরা ওই রুমে। রূপা চমকে উঠে সিয়ামকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে সেদিকে যায়। গিয়ে নওরাকে এমন অগোছালো দেখে তাড়াতাড়ি করে নওরার শাড়ির আঁচল দিয়ে নওরাকে ঢেকে দেয়। তারপর সিয়ামের দিকে তাকিয়ে রাগী কণ্ঠে বলে, কি করছেন আপনি নওরার সাথে? আমি কিছু করিনি, বিশ্বাস করো। নওরা ওইদিকে পড়েছিল, আমি শুধু ওকে এখানে নিয়ে এসেছি। সিয়াম যেভাবে ভয় পেয়ে আছে তাতে রূপার মনে হয় সিয়াম সত্যি বলছে, তবুও তো বিশ্বাস নেই। তাই সে নওরাকে নিজের সাথে আগলে রেখে সিয়ামকে বলে তার ব্যাগ থেকে পানির বোতল বের করে দিতে। সিয়াম কাঁপা কাঁপা হাতে বোতল বের করে দিতেই রূপা নওরার মুখ চেপে পানি দিতে থাকে। আর সিয়ামকে বলে বাইরে নাফসানও নওরাকে খোঁজাখুঁজি করছে, নাফসানকে পেলেই যেন ডেকে নিয়ে আসে। সিয়াম ভয়ে ভয়ে নাফসানকে খুঁজতে চলে যায়। কিছু দূর যেতেই নাফসানকে পেয়ে নওরার কথা জানাতেই নাফসান দৌড়ে চলে আসে।
এখানে আসতেই এমন অবস্থা দেখে যেন তার পায়ের তলা থেকে মাটি সরে যায়। রূপার কাছ থেকে নওরাকে টেনে নিজের কাছে নিয়ে আসে। নওরাকে নিজের কোলের উপর রেখে ক্রমাগত গালে হাত দিয়ে ডাকতে থাকে। ততক্ষণ চোখে মুখে পানি পড়ায় নওরা জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফিরে নাফসানকে দেখেই সে ঝরঝর করে কান্না করে দেয়। এক হাতে নাফসানের শার্ট কোনো রকমে খামচে ধরে বলে, ব্যথা করছে স্যার, আমি সহ্য করতে পারছি না। কিছু হয়নি নওরা, আমি আসি তো, কিছু হতে দিব না তোমার। অনেক কষ্ট হচ্ছে স্যার। কিছু হবে না, এখনই হাসপাতালে নিচ্ছি তোমায়, একটু সহ্য করো যান। বলেই নাওরাকে ভালো করে শাড়িতে মুড়িয়ে নিতেই নাওরা ব্যথায় শব্দ করে ওঠে। নাফসান খেয়াল করে নাওরার কাঁধের দিকে একটা পিন গেঁথে আছে। কাপা হাতে পিনটা টেনে বের করে নাওরা ব্যথায় কান্না করে ওঠে। তারপর নাফসান আর কিছু না ভেবে সোজা নাওরাকে পাঁচ কোলে তুলে সাথে সাথে হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সিয়াম যাবে কিনা ভাবতে থাকে। রূপা সিয়ামকে টেনে নিয়ে সাথে বেরিয়ে পড়ে, কারণ সিয়াম যদি অপরাধী হয়ে থাকে তবে সিয়ামকে পালানোর সুযোগ দেবে না সে। যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ সবাইকে।